সকালটা যেন স্বপ্নের মতো নেমে আসে। চোখ মেলে তাকালেই দেখা যায় আকাশটা স্নিগ্ধ নীল রঙে রাঙানো। সূর্যটা এখনো পুরোপুরি ওঠেনি। লাজুক মুখে আলোর রেখা ছড়িয়ে দিয়েছে জানালার গ্লাসে। খোলা জানালার পাশে দাঁড়িয়ে বাতাসের নরম ছোঁয়া লাগে গাল ছুঁয়ে। কোনো মায়ের মমতা যেন। পাখিরা দল বেঁধে ডেকে চলেছে। দূর থেকে মসজিদের মাইকে ভেসে আসে ফজরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহরের কোলাহল তখনও ঘুমিয়ে আছে। চারিদিকে এক অদ্ভুত শান্তিময় নীরবতা। ঘরের কোণে একটা পাতলা চাদর গায়ে দিয়ে বসে আছে নাফিসা। চোখ তার খোলা, কিন্তু মন দূরে কোথাও হারিয়ে আছে। জানালার গায়ে ঠেস দিয়ে বসে আকাশ দেখছিল সে অনেকক্ষণ ধরেই। ঘুম থেকে ঠিক কবে উঠেছে মনে নেই। আসলে ঘুমটাই বা কই। আজ একটা বড় দিন, জীবনের মোড় ঘুরে যাওয়ার মতো একটা সকাল। হালকা ঠান্ডায় গায়ে কাঁপুনি দিয়ে উঠলেও ভেতরের উত্তেজনায় তা সে টের পাচ্ছে না। অলস ভোর কাটিয়ে সে উঠে পড়ে চুপচাপ। পায়ের আওয়াজ না তুলেই চলে যায় বাথরুমে। মুখে পানি দেয়, অজু করে। ঠান্ডা পানির ছোঁয়ায় শরীর যেন এক লহময় চনমনে হয়ে ওঠে। কাঁপতে কাঁপতে নামাজের জায়গায় গিয়ে দাঁড়ায়। জায়নামাজের সিজদায় মাথা রেখে সে খুব ধীরে বলে ওঠে, হে আল্লাহ, তুমি আমার শুরু হও, সারা জীবন তোমারই পথ ধরি। আমায় শক্তি দিও, সহ্য দিও, আলো দিও। প্রার্থনার শেষ সুর মিলিয়ে যায় হাওয়ার মাঝে। সেই হাওয়ায় যেন সত্যিই সাড়া মেলে। মনটা তার হালকা হয়, শরীরটাও এক ধরনের আত্মবিশ্বাসে ভরে ওঠে। নামাজ শেষে সে বিছানায় বসে। আয়নার দিকে তাকিয়ে থাকে চুপচাপ। আয়নার প্রতিফলিত নিজের চোখে ক্লান্তি, অভিমান আর একটা অদ্ভুত আলো। তবে আজকের সকালের বিশেষত্ব কিছুতেই ধরা দেয় না আয়নায়। তা লুকিয়ে আছে তার অন্তরের গভীরে। রুমটা তখনও নিঃশব্দ। নাফিসা আয়নার দিকে তাকিয়ে গভীর ভাবনায় ডুবেছিল। এমন সময় দরজায় একটুখানি কড়া নাড়ার শব্দ। টকটকে লাল রঙের শালটা গায়ে টেনে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল সে। ভেতরে আসুন। কণ্ঠস্বর তার হালকা কাঁপা। দরজাটা খুলে ভেতরে ঢুকলো বাড়ির একজন গৃহকর্মী মেয়ে। বয়স বেশি না, হয়তো 18 কি 19 হবে। হাতে একটা শপিং ব্যাগ ধরে রেখেছে সে। ব্যাগটা আগিয়ে দিয়ে বলল, এইটা আপনাকে দিতে বলেছেন সাইমন স্যার, মানে ম্যাম। নাফিসার চোখ কুঁচকে তাকালো তার দিকে। আস্তে আস্তে নরম সুরে জিজ্ঞেস করে, কি আছে এতে? কে পাঠিয়েছে? মেয়েটি মাথা নত করে শান্ত গলায় বলল, আমি জানি না ম্যাম, শুধু দিতে বলেছেন আপনাকে, আর বলেছেন আপনি যেন 8টার মধ্যে রেডি হয়ে নিচে নামেন। বলতে বলতেই ব্যাগটা তার হাতে ধরিয়ে দিল। আরও বলেছেন, আপনার যদি চা বা কফি বা অন্য কিছু দরকার হয় আপনি আমাকে জানাবেন। দরজাটা বন্ধ করে দিন। আপনি নক দিলেই আমি চলে আসব। মেয়েটার কথায় একটু থমকে গেল নাফিসা। ওর ব্যবহারটা এতটা কাঠখোট্টা না, কিন্তু কিছুটা আনুষ্ঠানিক। তবু হাসি মুখে বলল সে, আপু, আপনি তো আমার চেয়ে বয়সে অনেক বড়। আমি আপনাকে আপু বলে ডাকবো, ঠিক আছে? কথাটা শুনে মেয়েটা থমকে দাঁড়ালো। চোখে মুখে কেমন একটা বিস্ময়ের ছাপ। সরি ম্যাম, এই বাসায় ঢাকা এইভাবে কথা বলা ঠিক না। আমি আপনাকে ম্যাম বলেই ডাকবো, এই নিয়ম। নাফিসার ঠোঁটে হালকা কেঁপে ওঠে। ভেতরে কি যেন একটা খচ করে ওঠে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুধু মাথা নেড়ে বলল, ঠিক আছে। মেয়েটা মাথা নিচু করে চলে গেল। দরজাটা বন্ধ হতেই শপিং ব্যাগটা নিয়ে নাফিসা ধীরে ধীরে বিছানায় বসে। ব্যাগটা টান দিয়ে খুলল। ভেতরে সযত্নে ভাঁজ করে রাখা এক জোড়া সাদা স্কুল ড্রেস। তার চোখ মুহূর্তেই স্থির হয়ে গেল। দুটি হাত দিয়ে জামাটা তুলে ধরল। নতুন সাদা ঝকঝকে ইউনিফর্ম, সঙ্গে মিলিয়ে রাখা হালকা ঝকঝকে সাদা রঙের হিজাব। একটা নয়, দুটো হিজাব। একটা কাপড়ের আর একটা জর্জেটের। হিজাবের প্যাকেটে ছোট করে লেখা, ফার্স্ট ডে অফ ইয়োর নিউ লাইফ, ডোন্ট ফরগেট টু স্মাইল।
এস মানে সাইমন। নাফিসার বুকের ভেতরে যেন কিছু একটা কাঁপতে থাকে। এই সাদা রং, এই স্কুল ড্রেস, এই লেখা, এগুলো যেন শুধু কাপড় নয়, তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। অথচ ওর তো স্কুলে যাওয়ার কথা ছিল না। কলেজের বয়স পেরিয়ে এসেও ওর জীবনে এই প্রথম কেউ এমন করে একটা স্কুল ড্রেস কিনে দিয়েছে। নতুন শুরু, নতুন করে বাঁচার পথ খুলে দিয়েছে। হিজাবটা হাতে নিয়ে ধীরে ধীরে গালে ঘষছে সে, যেন স্পর্শ করে অনুভব করতে চায় এই কেবল কাপড় নয়, একরাশ নির্ভরতা। আচমকা চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। সেই জল কান্নার না, আনন্দের না, ঠিক ব্যাখ্যা করা যায়ও না। এক অদ্ভুত অনুভব, বুকের ভেতর হালকা হাহাকার আর কৃতজ্ঞতার এক অদ্ভুত মিশেল। হিজাবটা বুকের উপরে চেপে ধরে চোখটা বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ। সেই মুহূর্তেই মনে হয় তার জীবনের সব হারানো পথ যেন ধীরে ধীরে জোড়া লাগছে। কেউ একজন নিঃশব্দে পেছন থেকে আলতো করে ওর হাতটা ধরে বলছে, চলো, আমি আছি, এইবার পথ হারাবে না তুমি। নাফিসা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। প্রতিটি ধাপ যেন এক একটি নতুন আশার দিকে এগিয়ে চলা। সাদা স্কুল ড্রেসে ওর চেহারায় অনাবিল কোমলতা, এক ধরনের তাজা উজ্জ্বলতা। আর সেই ঝকঝকে সাদা হিজাব যেন পবিত্রতার এক নতুন ছোঁয়া নিয়ে এসেছে তার ওপর। ঘরের প্রতিটি কোণে সকালের আলো একটু একটু করে ঢুকছে, তার সাথে মিশে আছে চায়ের কাপে কুয়াশার মতো ধোঁয়া। নিচে নেমেই প্রথমে চোখে পড়ে ডাইনিং টেবিলে ঘিরে সকলের চেনা ব্যস্ততা জমে উঠেছে। টেবিলের একপাশে বসে আছে রুহি। আজ তার পরনে স্টাইলিশ কুর্তি, চোখে হালকা কাজল, চুল খোলা রেখে ব্যাগ গায়ে চাপিয়ে বসে আছে। মোবাইলে চোখ রেখেই নাস্তার ফাঁকে ফাঁকে এক চুমুক দিচ্ছে চায়ে। দেখে বোঝা যায় সে ইউনিভার্সিটির জন্য রেডি। নিত্যদিনের এই রুটিনে একটুও তাড়াহুড়ো নেই তার। রিসা স্কুল ড্রেস পরে বসে আছে পাশেই, চোখ দুটো ঘুমে আধ বোঝা। ঝিমুনিতে ঝিমুনিতে বসে আছে, ঘুমে ঢুলু ঢুলু চোখে গাল ফুলে আছে। মাথাটা একটু পর পর ঢলে পড়ছে একদিকে। ঘুমে ঢুলতে ঢুলতে চামচ দিয়ে নাস্তা মুখে দিচ্ছে, রুটির সাথে হালুয়া মুখে দিয়ে আবারও চোখ বুজে ফেলে। মনে হচ্ছে যদি এইখানে একটু ঘুমানো যেত। তার এই অবস্থা দেখে নাফিসার মুখে হালকা হাসি চলে আসে। গাল ফোলা দেখে মনে হচ্ছে কোনো হাইবারনেট কাঠবিড়ালি। আরেক পাশে বসে আছেন আফিয়া বেগম। উনি একপাশে মুখ ঘুরিয়ে রেখেছেন, চোখে মুখে একটা অস্থিরতা, যেন কারোর জন্য অপেক্ষা করছেন। চেহারাটা একটু চিন্তিত, কিন্তু সেটার নিচে চাপা পড়ে আছে স্নেহের এক বিশাল সমুদ্র। ভেতরের দিক থেকে ভেসে আসছে কথাবার্তার হালকা শব্দ। ইমা বেগম আর বিলকিসারা বেগম রাহিলের রুমে রয়েছেন। নাফিসার সাথে এখনো রাহিলের কথা হয়নি, কিন্তু ওই বাচ্চাটিকে দেখছে ওর খুব ভালো লেগেছে। কিরকম চুপচাপ ওই দিকে শান্তভাবেই তাকিয়ে থাকে। খুবই কিউট গোলুমোলু বাচ্চা। ঘরের পরিবেশে এক ধরনের হালকা গরম নিঃশ্বাস ঘোরাফেরা করছে, যেন সকালের আলো আর মানুষের উপস্থিতিতে ঘরটা এক আলাদা জীবন্ত আবহে ঢেকে গেছে। মাহবুব রশিদ আর মঈন রশিদ কোথাও নেই। বোঝাই যাচ্ছে তারা অনেক আগেই নাস্তা সেরে নিজেদের কাজের দিকেই রওনা হয়েছেন। সেই মুহূর্তে চোখ যায় সোফার দিকে। সাইমন বসে আছে চুপচাপ, এক হাতে কফির মগ, অন্য হাতে ফোন। চোখ তার ফোনের স্ক্রিনে নিবদ্ধ। অলিভ কালার শার্ট, ওপরে দুইটা বোতাম খোলা, কালো প্যান্ট, একদম পারফেক্টলি সাজানো গোছানো। চুলে জেল দেওয়া, মুখে হালকা দাড়ি, চোখে চশমা। সেই বসে থাকা সাইমনকে দেখে কারোর চোখে পড়লো মনে হতে পারে এ যেন কোনো প্রফেশনাল মানুষের ক্যাটালগে ছাপানো মডেল। কিন্তু তার মন কোথায় তা বোঝা দায়। নাফিসা এক ঝলক তাকায়, চুপচাপ ভাবে, এই লোকটা সবসময় ফোনে কি করে? এত কি আছে জীবনে আর যা মোবাইলে ছাড়া আর চলেই না? তার ভাবনার ফাঁকেই আফিয়া বেগমের চোখ যায় নাফিসার দিকে।
এক গাল প্রশস্ত হাসি দিয়ে বলেন, তাড়াতাড়ি নাস্তা করে নেমা, তারপর আবার বেরোতে হবে তো স্কুলের জন্য। নাফিসা কিছু না বলে মুচকি হেসে মাথা নাড়ে। এই ছোট্ট মুচকি হাসিটাই যেন ঝড় তোলে কোথাও। সাইমনের কানে গিয়ে বাজে ওদের কথা। মুখ থেকে কফির কাপটা নামিয়ে সে চোখ তুলে তাকায় ওদের দিকে। তার দৃষ্টি গিয়ে পড়ে নাফিসার হেসে থাকা মুখে। এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায় তার ভেতরটা। এই হাসি এতটা সরল, এতটা নরম, এতটা প্রাণবন্ত, তা তার ভেতরের কোথাও যেন ধাক্কা দেয়। বুকের বাঁ দিকে কেমন যেন একটা চাপা অনুভব। সে সেটা ঠেলে সরাতে চায়। তার আবার চোখ নামিয়ে ফোনের স্ক্রিনে মন বসায়। কিন্তু ফোনের লেখাগুলো তখন ঝাপসা হয়ে গেছে। আফিয়া বেগম এবার নাফিসার হাতটা ধরে ওকে পাশে বসালেন। তার সামনে রাখা হলো ঠাসা নাস্তার প্লেট, 2টা ডিম সেদ্ধ, পরোটা, হালুয়া, কলা, এক গ্লাস গরম দুধ, আর কিছু মিষ্টান্ন। একটা পরিপাটি রকম সাজানো খাবার, যেন শুধু শরীর না, আত্মাকেও পুষ্টি দিতে চায়। নাফিসা একটু চমকে তাকায়, ঠোঁট কাঁপে হালকা, মিনমিন করে বলে, আমি এত খেতে পারবো না মামুনি। আফিয়া বেগম চোখ তুলে তাকালেন, দৃষ্টিতে মমতা আর কঠোরতা মিশে আছে। তাড়াতাড়ি শেষ কর, শরীরের অবস্থা এই জন্যই তো না খেয়ে। নাফিসা মুখ নিচু করে একটু থেমে আবারও বলল, সত্যি বলছি, আমি এত খেতে পারবো না। এইবার আফিয়া বেগম কোনো রকম কথা না বলে নিজের প্লেটটা এগিয়ে নিলেন। হাতে তুলে নিলেন এক টুকরো পরোটা আর হালুয়া। খা, আমি খাইয়ে দিচ্ছি, বললেন কঠিন কণ্ঠে। নাফিসা কেঁপে ওঠে, চোখের পাতায় নেমে আসে। জীবনের এই অনুভবটা যেন নতুন। কেউ তাকে এমন করে খাইয়ে দিচ্ছে। এমনটা কবে ঘটেছে মনে পড়ে না। সে চোখের জল আসার আগেই সেটাকে ঠেকিয়ে রাখে। মনে মনে ভাবে, এই মেয়েটা তো কখনো এমন ভালোবাসা পায়নি। খাওয়ার জন্য গালিগালাজ শুনেছে, মারের ভয় পেয়েছে, উপহাস সহ্য করেছে, অথচ আজ আজ কেউ নিজের হাতে খাইয়ে দিচ্ছে তাকে। এই ভালোবাসা কি সত্যি তার জন্য? এসব মানুষের সঙ্গে তো তার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও তারা আজ তার আশ্রয়, তার নতুন পরিবার। এখানে বসে যে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করে, এই মুহূর্ত থেমে যাক। এই আলো, এই গন্ধ, এই ছোঁয়া, এই আদর, সবকিছু আমি টুকরো টুকরো করে জড়িয়ে রাখতে চাই বুকের মধ্যে। আল্লাহ, দয়া করে এইবার হারিয়ে যেতে দিও না আমাকে। নাফিসা হিজাবের আড়ালে নিজের চোখ মুছে আবার হালকা করে খেতে শুরু করে। চারপাশে তখনও সকালের আলোর কোমলতা, মায়াময় কোলাহল, আর এক নিঃশব্দ আশ্বাস, জীবনে নতুন কিছু শুরু হতে পারে যদি কেউ সত্যিই চায়। ব্যস্ততার মাঝে আচমকা রিশার মাথায় একটা গাঁট্টা মেরে দিবে। আউফ! একটা থাপ শব্দের সঙ্গে সঙ্গে আরো একটা রিশার মাথায় আছড়ে পড়ে একটা গাঁট্টা। আউফ! রিশা চিৎকার করে ওঠে, এই 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 ধলা বিলাই। শেষ যেই কথাটা শেষ করে তখনই আরো একটা ঠাস করে কাটছি তার মাথায়। এবার আর সহ্য করতে না পেরে চোখে পানি এনে দিয়ে চিৎকার শুরু করে রিশা, এইটা অন্যায়, অন্যায়, এটা নিপীড়ন, আমি ইউএনের কাছে বিচার দিব। পাশ থেকে নাফিসা পুরো দৃশ্যটা দেখে এক টুকরো হাসি লুকাতে পারে না। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। গুটিয়ে বসা সকালটা যেন মুহূর্তেই প্রাণ ফিরে পায় এই ভাই বোনের হুলুস্থুলুসে কাণ্ডে। সাইফন মেইনহোল পুরোপুরি রেডি। একটা একটা পুরো ফুল হাতা টি-শার্ট, সাথে জিন্স পরা ব্লু কালার থেকে চোখে চশমা। দেখে এমন ফিল হচ্ছে গোলা তো নয়, যেন আগুনের গোলা। ভার্সিটির সবার ক্রাশ বলে কথা। একদম ভার্সিটির স্টুডেন্ট লুকে হাজির হয়েছে। আফিয়া বেগম এবার চেয়ে বললেন, সাইফান, দুষ্টুমি করিস না তো। তোর ছোট ছোট বোনকে বিরক্ত করিস কেন রে? সাইফান হেসে বলল, আরে আম্মু, এইটা তো ভাইয়ের আদর, এটা না করলে দিনে ভালো লাগে নাকি? আফিয়া বেগম তার পাজি ছেলের কথা শুনে হেসে ওঠে। সাইফান এরপর টেবিলে বসে তাড়াতাড়ি করে নাস্তা করতে শুরু করে। এক হাত দিয়ে পুরো পরোটাটা মুখে দিচ্ছে,
অন্য হাতে ফোন স্ক্রল করছে। মিনিট 10-এর মধ্যেই সে উঠে দাঁড়ায়, ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বলে, আম্মু আমি গেলাম, আজ একটা ক্লাস মিস করতে চাই না। রুহি তখন হঠাৎই বলে ওঠে, এই সাইফান, আমাকে নিয়েও যা প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। সাইফান চোখ গুটিয়ে বলল, তুই কি ভাবছিস আমি রেন্টে ব্রাদার সার্ভিস দেই? আলাদা গাড়িতে যা। রুহি মুখ ফুলিয়ে কিছু বলবে, ঠিক তখনই সাইমন সেই মুহূর্তে মুখ তোলে, গম্ভীর গলায় বলে, ওকে সাথে করে নিয়ে যা, ওর দেরি হয়ে যাচ্ছে। সাইফান বড় ভাইয়ের কথা অমান্য করতে পারে না। খানিকটা বিরক্তিতে মুখ বাঁকিয়ে রুহির দিকে তাকিয়ে বলে, আয় ধলা ক্যাঙ্গারু, আবার যদি মুখ খুলিস পথে, আমি রাস্তায় ফেলে চলে যাব। রুহি ব্যাগটা তুলে নেয়, মুখে মুচকি হাসি। সে জানে সাইফান যাই বলুক, আদতে কিছুই করবে না। আচ্ছা ভাইয়া, আসছি। ধলা ক্যাঙ্গারু না, ধলা পরি বলো। এই বলে দুজন একসাথে বেরিয়ে পড়ে। তাদের যাবার সময় পেছনে পড়ে থাকে হাসির রেশ। পরিচিত কোলাহল একটু একটু করে ফিকে হয়ে আসছে। নাফিসা এদিকে নাস্তার শেষ চুমুকটা দিচ্ছে দুধে। হিজাবটা একটু ঠিক করে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আফিয়া বেগমের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আম্মু, তাহলে আমরা বের হই এখন? দেরি হয়ে যাবে না তো? আফিয়া বেগম উঠে এসে ওর গালে একটা চুমু দিয়ে বলে, আল্লাহ হাফেজ মা, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি, আর ভয় পাবি না, আজ তো জীবনের নতুন যাত্রা। রেশা তখনও আধ ঘুমে ঢুলছে, ওর মাথায় হাত রেখে বলল, এই রিশু, খাওয়া শেষ হলে দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি বের হ। রিশা চোখ খুলে শুধু মাথা নাড়ে, মুখে কিছুই বলে না। সাইমন ওদের দিকে হালকা তাকিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ালো। চলো। গাড়ির দরজা খোলে সাইমন। প্রথমে ফ্রন্ট সিটে ওঠে। আজ সে নিজেই ড্রাইভ করবে। পেছনের দরজাটা খুলে নাফিসা আর রিশা দুজনেই উঠল। ব্যাক সিটে বসার সময় হিজাবটা একটু সামলে নিল নাফিসা। গাড়ি চলতে শুরু করলো। জানালার পাশ দিয়ে যেতে যেতে নাফিসার চোখে ধরা পড়ে ভোরের আলো। একটা শান্ত সদ্য জাগা ঢাকা শহর, যেন তার জীবনের প্রতিচ্ছবি। গাড়ির ভেতরের প্রথম দিকের নীরবতা, কিন্তু ধীরে ধীরে রিশা কথা বলতে শুরু করে। আমি আজ ক্লাসে একটু দেরি করলে টিচার কি আমাকে বকে দেবে? এখন একটু ঘুমিয়ে নিতাম, তারপর যাইতাম। সাইমনের দিকে তাকিয়ে কথাটা বলে। নাফিসা মুচকি হাসে। সাইমন গম্ভীর মুখে বলে, তুই তো প্রতিদিনই দেরি করিস, আজ টিচার অবাক হবে না? রিশা চোখ ছোট করে তাকিয়ে বলে, টিচারের মুখ আমি ধুয়ে দিয়েছি এর জন্য, আর অবাক হওয়ার রেশ মুখে থাকবে না। তুই দিনকে দিন অনেক ফাজিল হচ্ছিস। রিশা দাঁত কেলিয়ে বলল, ওই আর কি দা ভাই। নাফিসা রিশার কথা শুনে শুধু মুচকি মুচকি হাসছে। এই মেয়ে যে এত কথা বলে, সে পরিচয় হওয়ার পর কিছুক্ষণ থেকেই বুঝে গেছে সে। সাইমন হতাশ। ওর ভাই বোন গুলো এক একটা যেন ও পাজির পাজি। এই বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। গাড়ি বড় একটা স্কুলের সামনে এসে থামে। পার্কিং লটের একদিকে গাড়ি দাঁড় করায় সাইমন। রিশা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বলে, আমি ক্লাসে যাচ্ছি, টিফিনে তোর সাথে দেখা করব নাফু, ঠিক আছে? নাফিসা মাথা নাড়ে হ্যাঁ। রিশা চলে গেলে সাইমন ঘাড় ঘুরিয়ে বলে, আমার পেছনে পেছনে আসো। নাফিসার বুকের ভেতরে ধুকপুক ধুকপুক করছে, তারপরও ধীরে পায়ে এগিয়ে যায়। সাইমন অফিস রুমে ঢোকে। ভেতরে বসে আছেন প্রিন্সিপাল সাহেব, বয়স 50-এর কাছাকাছি, গম্ভীর মুখে, চশমা চোখে। আসসালামু আলাইকুম। সাইমন এগিয়ে গিয়ে হাত মোলায়েন। ওয়ালাইকুম আসসালাম। ও, তুমি সাইমন? হ্যাঁ হ্যাঁ, আমি চিনেছি। তোমার বাবা কেমন আছেন? জি আঙ্কেল, আব্বু ভালো আছে। তো এই মেয়েটি আমাদের নতুন স্টুডেন্ট? জি, ওর নাম নাফিসা আলম। সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। ভালো। স্কুলে আমাদের নিয়ম একটু কড়াকড়ি, তবে তোমার পরিচয়ে ওর দেখভাল হবে ইনশাল্লাহ। কিছুক্ষণ কথাবার্তা চলার পর প্রিন্সিপাল একজন মহিলা স্টাফকে ডেকে বললেন, শাহিনা, তুমি ওকে ক্লাসরুমটা দেখিয়ে দাও। নাফিসার ভেতরে তখন কেমন যেন করছে, মনে হচ্ছে পেটের মধ্যে প্রজাপতিরা উঠছে। সাইমন যেটা বুঝতে পেরে মনের ভেতরে দোটানা অনুভব করে,
ও ধীরে ধীরে মাথায় হাত রাখে, এক চিমটি আদর দিয়ে বলে, সব ঠিক আছে, ভয় পেও না, মন দিয়ে পড়াশোনা করো। বাসায় রিশার সাথে যাবে, ড্রাইভার নিতে আসবে, আর কোনো প্রবলেম হলে সরাসরি প্রিন্সিপালকে জানাবে। ওর ঠান্ডা কণ্ঠ ওর ঠান্ডা কণ্ঠ আর আলতো হাতের ছোঁয়ায় নাফিসার মনটা আশ্চর্য শান্ত হয়ে যায়। চোখে চোখ পড়ে যায় একবার। ওই চোখে কেমন যেন এক গভীরতা, অদৃশ্য সাহস আর একটি নির্ভরতার প্রতিচ্ছবি। সাইমন সরে যায়, কিন্তু নাফিসা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেই জায়গাতেই, তাকিয়ে থাকে সেই চলে যাওয়া ছায়ার দিকে। তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে ক্লাসরুমের দিকে এগিয়ে যায়, নতুন একটা জীবনকে বরণ করে নিতে। বুকের ভেতরে শুধু একটাই অনুভূতি বাজতে থাকে, জীবনের সমস্ত হারানো দিন পেছনে রেখে আজ থেকে আমি শুরু করব নতুন করে। আল্লাহ, তুমি পাশে থেকো। নাফিসা ক্লাসরুমে ঢোকার সময় তার হৃদস্পন্দন যেন একটু থেমে থেমে চলছে। ভেতরে ঢুকেই চোখ আটকে যায়, চারপাশে গিজগিজ করছে ছেলে মেয়েদের কোলাহল। এক একজন এক একভাবে ব্যস্ত, কেউ গল্পে, কেউ হাসিতে, কেউ মোবাইলে চোখ গুজে। প্রথম সারির সিটগুলো অনেক আগেই দখল হয়ে গেছে। নাফিসা নীরবে ক্লাসরুমের পেছনের সারির দিকে জানালার পাশে একটা সিটে বসে, ব্যাগটা পাশে রাখে, দুই হাত দিয়ে আঁকড়ে ধরে। মুহূর্ত পেরোতেই ওর পাশে এসে বসে এক মিষ্টি মুখের মেয়ে, কাঁধে কাঁধে খোঁপা, চোখে শীতলতা। হাই, তুমি কি নতুন এসেছো? নাফিসা প্রথমে একটু জড়সড় হয়ে চুপ থাকে, তারপর মুচকি হেসে ধীরে মাথা নেড়ে বলে, হ্যাঁ, আজই প্রথম ক্লাস। ওয়াও, আমি মেহেরিন। তোমার নাম কি? আমি নাফিসা। মেহরিন হাসে। নাফিসা নামটা অনেক বেশি সুন্দর, জানো? নাফিসা লজ্জা পায়, ছোট করে হাসে। এইভাবে দুজনের আলাপ জমে উঠছিল। এমন সময় তাদের সামনে থেকে হুট করে একজন ছেলে এসে পাশে বসে পড়ে। ছেলেটার চোখে স্মার্টনেস, চুলগুলো এলোমেলো স্টাইল করা, মুখে হালকা দুষ্টু হাসি। সে নাফিসার দিকে তাকিয়ে বলল, ওয়েল ওয়েল, নিউ স্টুডেন্ট, অ্যালার্ট, অ্যান্ড ইউর সো কিউট। নাফিসার মুখ লাল হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। তারপর ছেলেটি মেহরিনের দিকে ঘুরে ঠাট্টার ছলে বলে, তুমি কি করছো ওর পাশে বসে? ওর সাথে বেশি মিশবে না। মেহরিন ভুরু কুঁচকে বলল, তোকে কে বলেছে কে কাদের সাথে মিশবে সেটা ঠিক করার? ছেলেটা চোয়াল শক্ত করে একটু ঝুঁকে বলল, আমি বললে বলতে পারি। নাফিসার চোখ কপালে তুলে দুজনের ঝগড়া দেখছে। একসময় বিরক্ত হয়ে বলে ওঠে, থামো, তোমরা থামো, আমি কিছুই বুঝতে পারছি না, তোমাদের চেহারার মধ্যে এত মিল কেন? এই প্রশ্নটা করতেই হঠাৎ যেন মুহূর্তেও থেমে যায়। দুজনেই একসাথে বলে ওঠে, আমরা টুইন্স। তারপর দুজন একে অপরের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে, যেন বুঝতেই পারেনি একই সাথে উত্তরটা দিয়ে ফেলেছে। এরপর দুজনেই মুখ ঘুরিয়ে নেয় দুই দিকে। নাফিসা হাঁ করে তাকিয়ে থাকে, কিছুক্ষণ পর মুখ চেপে হাসে, একটা মুচকি হাসি। অদ্ভুত দুজন ভাই বোন, ঠিক যেন টম অ্যান্ড জেরি। মেহেরিন একটু নরম গলায় বলল, ওর নাম মেহরাব, আমরা যমজ ভাই। আর ওর সাথে কথা বলার আগে তিনবার ভাববে, ওর মাথার প্যাচগুলো ঠিক নেই। মেহেরাব তখন বলল, আমি না থাকলে ওর জীবন একদম বোরিং হয়ে যেত, বুঝলে? নাফিসা হাসতে হাসতে বলে, তোমরা দুজনে অনেক মজার মানুষ। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা জমে ওঠে। ক্লাসের সময় কখন চলে যায় কেউ খেয়ালই করে না। স্কুল ছুটি হয়ে গেলে সবাই বাইরে বেরিয়ে আসে। মেহরিন ব্যাগ পিঠে ঝুলিয়ে বলে, কাল আসবি তো নাফিসা? হ্যাঁ, ইনশাল্লাহ। আল্লাহ, ভালো লাগছে, অনেক ভালো লাগছে এখানে। মেহরাব পাশ থেকে বলে, দেখো, আমাদের গ্যাংয়ে ঢুকতে গেলে নিয়ম আছে। প্রথম দিন 3টা হাসি, 2টা ঠোঁট বাঁকানো, আর একবার হা করে তাকানো লাগবে। নাফিসা হেসে বলে, তাহলে তো আমি কনফার্মড মেম্বার। হাসতে হাসতেই সবাই বিদায় নেয়। গেটের বাইরে দাঁড়িয়ে ছিল রিশা, ওর ছোট্ট মুখটা উকি দিচ্ছে ভিড়ের মাঝে। নাফিসা এগিয়ে যায়, রিশা বলে, হ্যালো হ্যালো, ক্লাস কেমন হলো ম্যাডাম? নাফিসা একটু মুচকি হাসি দিয়ে বলে,
অনেক ভালো আপু, দারুণ। আচ্ছা, তুই তো ধলা ক্যাঙারু, তোর তো খামারে থাকা উচিত, তাই না? আমার বাবা এত ভালো লাগে না পড়াশোনা করতে, আকাশ ভঙ্গিতে বলে ওঠে। নাফিসা ওর কথাটা শুনে হাসে। থাক, তোর আর হাসতে হবে না, রিসা বলে ওঠে, গাড়ির দিকে হাঁটতে থাকে। আজ নাফিসার মনে হয় অনেক দিন পর প্রথমবারের মতো একটা দিন সত্যি তার নিজের মতো করে কাটালো। বিকালের আকাশটা আজ যেন একটু বেশিই নরম। সূর্যটা তখন পশ্চিমের দিগন্তে হেলে পড়েছে। আলোটা তেমন কড়া নয়, বরং একটা সোনালি আর রঙের পরশ চারপাশে ছড়িয়ে পড়েছে। পাখিরা এক ঝটকা করে গাছে ফিরছে। বাতাসে আজ একটা ধুলো মাখা নরম গন্ধ। মনে হয় যেন কারোর চেনা শাড়ির ভাঁজ থেকে আসা আতরের ঘ্রাণ। দিবা, আজকের বিকালটা ঠিক তার নামের মতোই ধীর, মৃদু, মায়াময়। এরকম একটা বিকেলে রাশিদ সাহেবের বাড়ির মূল গেটের সামনের রাস্তায় এসে থামে একটা সাদা রঙের টুকটুকে পরিষ্কার প্রাইভেট কার। দরজা খুলে নামলো একটা মেয়ে। মেয়েটির চোখে বড় গ্লাস ফ্রেমের চশমা, পানিটেইল বাঁধা চুল, আর গাড়ি থেকে নামার সময় এক হাতে ব্যাগ কাঁধে গলিয়ে নেয়, অন্য হাতে সামনের গেট ঠেলে ধীরে পা রাখে বাড়ির উঠোনে। ওর নাম জেরিন, রিশার বেস্ট ফ্রেন্ড। সব সময় চশমা পরে। জারিনের ব্যক্তিত্বেই একটা ভারী কি ভাব আছে, কিন্তু কথায় আচরণে সে একেবারেই প্রাণবন্ত। বাড়ির নিচতলার বারান্দায় বসেছিলেন তিনজন নারী, ইমা বেগম, আফিয়া বেগম আর বিলকিস আরা, গল্প করছে। এছাড়া ওদের পাশে বসে আছে রাহিল, চুপচাপ ফোন টিপছে, মাঝে মাঝে কথা বলছে। জারিন বারান্দায় ঢুকতেই সবাই তাকিয়ে পড়ে। বিলকিস আরা চশমার ওপর দিয়েই তাকিয়ে বলে ওঠেন, কে এসেছে এতদিন পর? কেমন আছেন আপনারা সবাই আন্টিরা? আর দাদুমণি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, সবাই একে একে বলে উঠল। ওদের সাথে কথা বলতে বলতে জারিন হাঁটতে হাঁটতে একদম সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করেই রাহিলের গালে একটা চিমটি কাটলো সে, বেশ হাসি মুখে। আরে, এ যে এ যে আমাদের রাহিল ভাই, কেমন আছেন? আপনার নাকি কাটিং সেটিং করা হয়েছে, এখন সব ঠিক আছে তো? রাহিল একটু লাজুক মুখে হেসে ফেলে। পাশে থাকা ওর সবাই ওর কথার ভঙ্গিমা দেখে হাসিতে ফেটে পড়ে। জারিন এবার বলে ওঠে, আন্টি, রিসা কোথায়? ইমা বেগম মুখে এক ঝলক হাসি এনে বলে, নিজের ঘরেই আছে, তুমি যাও, ও তো তোকে দেখলে খুশিতে লাফাবে। জারিন মাথা নেড়ে হালকা হেসে ওপরে ওঠে। প্রতিটা সিঁড়ির ধাপে পা ফেলার সাথে সাথে চারপাশের পুরানো বাড়ির দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে তার স্টেপের আওয়াজ। সিঁড়ির বাঁকে এক পাশে রাখা ফুলের টবগুলো থেকে শুকনো পাতার গন্ধ আসছে। দেওয়ালে ঝুলছে পুরানো একটা পেইন্টিং, একটু কাত হয়ে গেছে। জারিন ওপরে উঠে করিডোরে পা রেখেই একটু থমকে যায়, কারণ তার সামনে রেডি ঠিক করিডোরের মাঝখানে শুয়ে আছে। বিশাল শরীর, এক চিলতে গোলাপি জিভ বের করে শান্তভাবে নিঃশ্বাস নিচ্ছে। ওর গলায় একটা লাল বেল্ট, আর ঘাড়টা একটু উঁচু করে রাখা। ও এই বাড়িতে আসলেই রেডির থেকে দূরে থাকে। আছে এক ধলা বিলাই, যে ষড়যন্ত্র করে রেডিকে ওর পেছনে লাগিয়ে দেয় মাঝে মাঝে। জারিন রেডিকে দেখে একটু থমকে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে হেঁটে যায় তার পাশ দিয়ে। হঠাৎই অজানাতে তার পা পড়ে যায় রেডির লেজের ওপরে। ঘ্যাও! একটা বিকট চিৎকারে রেডি উঠে বসে, শরীরটা কাঁপিয়ে গর্জে ওঠে। জারিন চমকে যায়, ভয়ে শিউরে ওঠে। আল্লাহ, আমি আমি তো দেখিনি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। রেডি দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে জারিনের দিকে সন্দেহ ভরা চোখে তাকিয়ে আছে। জারিন এক পা পেছনে সরায়। ঠিক তখনই পাশের একটা দরজা দেখতে পায়, সামান্য খোলা। হুড়মুড় করে ভেতরে ঢুকে দরজাটা ঠেলে বন্ধ করে দেয়। দরজাটা ঠেলে ভেতরে ঢুকে জারিন ঠিক যেন প্রাণ ফিরে পেল। ভয়ে কাপা হাতে দরজার ছিটকিনিটা লাগিয়ে সে হাঁপাতে হাঁপাতে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। বাইরে রেডির ভারী পায়ের শব্দ,
ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ওর নিঃশ্বাস এখনো ঠিকঠাক ভাবে স্বাভাবিক হয়নি। বুকের ভেতরটা ধকধক করে কাঁপছে। এক হাত বুকের ওপরে ঠেসে ধরে ও চোখটা বন্ধ করে। হাল্লা রে, কুকুর তো কুকুরই, ঘরে রেখে ও বাঘ বানাইছে। এই বাড়িতে প্রাণ নিয়ে বেঁচে থাকাটাও যুদ্ধের সমান। ও কিছুক্ষণ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তারপর নিজেকে একটু সামনে নিয়ে চোখ খুলে চারপাশটা একবার দেখে নিল। ঘরটা চারিদিকে অগোছালো। বেডের এক পাশে জামা কাপড়ের স্তূপ, এক সাইডে পড়ে আছে একটা গিটার, আর টেবিলের ওপর রাখা আধা খাওয়া একটা কফির কাপ। এইসব দেখেও ভুরু কুঁচকালো সে। কিন্তু ঘরটা একদম তরুণ ছেলেদের মতো গন্ধ ছড়াচ্ছে। হালকা পারফিউম, শ্যাম্পু আর একটু ঘামের সাথে শরীরের পরিচিতি, এক ধরনের উষ্ণতার গন্ধ। জারিন একাধারে তাকিয়ে দেখে দেওয়ালে ঝুলে থাকা একটা ক্রিসেন্ট চাঁদের কাঠের শোপিস। তার নিচে কালো মার্কার দিয়ে লেখা, একা থাকা মানেই দুর্বলতা নয়, সেটা নিজের মতো বাঁচার সাহস। ও মনে মনে ভাবে, এটা কার ঘর? ঠিক তখনই পেছন থেকে একটা দরজা খোলার আওয়াজ। জারিন চমকে যায়, চোখ বড় বড় করে তাকায় সামনের দিকে। পেছনের ওয়াশরুমের দরজাটা একটু শব্দ করে খোলে। ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, ভিজে ভিজে একটা গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে, শ্যাম্পু আর গরম পানি। আর সেই ধোঁয়ার ফাঁক গলে বেরিয়ে আসে একটা ছেলে, সাইফান। তার খালি গা থেকে তখনও পানি ঝরছে, ভেজা চুলগুলো এলোমেলো, কাঁধ থেকে পানির ফোঁটা টুপটুপ করে ঝরে পড়ছে বেয়ার বুকে। নিচে শুধু সাদা রঙের এক ফোঁটা তোয়ালে পেঁচানো। সে এক হাতে চুল মোছার ভঙ্গিতে মাথার চুলকে আরেক হাত দিয়ে ফোন কানে ধরে কথা বলছিল। হ্যাঁ রাফিদ, আজকেই যাচ্ছি পার্টি অফিসে, সন্ধ্যার মধ্যে রিচ করব। বলিস সবাই যেন টাইমলি চলে আসে। ও ঘরের মধ্যে পায়চারি করতেই দরজা বন্ধ হওয়ার শব্দ পায়। পেছনে তাকায় চোখাচোখি। সামনে দাঁড়িয়ে আছে সেই চশমাওয়ালি মেয়ে, রিশার বান্ধবী। তার এক হাত এখনো বুকের ওপরে, মুখে আতঙ্কের ছাপ, হাঁপাচ্ছে, যেন কিছু একটা থেকে সদ্য পালিয়ে এসেছে। চোখে চশমা, পরনে হালকা গোলাপি রঙের একটা স্ট্রেট কাট কুর্তি, তার ওপরে নীল কার্ডিগান টাইপ টপ আর সাদা পালাজো প্যান্ট। তার মুখটা তখন লালচে, আধা ঘামের চাপে, আধা লজ্জায়। সাইফান তার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে যায়, ভুরু কুঁচকে বলে ওঠে, এই চশমা, তুমি আমার রুমে কি করছো? তখনও ফোন তার কানে লাগানো, কিন্তু মনোযোগ সম্পূর্ণ অন্যখানে। জারিন চুপচাপ, মুখে একটা বিভ্রান্তির ছাপ। আবার রেডির ভয়ে এখানে ঘেমে আসছে। সে আবেশে কাঁপা কাঁপা গলায় বলে, ওই কুকুরটা, মানে ওই রেডি, আমার পা পড়ে গিয়েছিল তো তাই। আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। সাইফান কিছুটা বিরক্ত হয়ে ওর দিকে দুই পা এগিয়ে আসে, আর তখনই হঠাৎই তার কোমরের বাঁধা তোয়ালেটা আলগা হয়ে পড়ে, পা ঘেঁষে মাটিতে পড়ে যায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, আহা! জারিন এক মুহূর্ত দেরি না করে, ঠিক যেমন সিনেমার নায়িকারা চিৎকার করে ওঠে, চোখ ঢেকে ফেলে। কিন্তু ও করলো উল্টোটা। ও মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রয়, মুখের চারপাশে তখনও গরম হয়ে উঠছে। বুকের ধুকপুকানি এমন পর্যায়ে যেন মনে হচ্ছে পাশের বিল্ডিংও টের পাচ্ছে। সাইফান নিজের দিকে তাকিয়ে বুঝে যায় কি হয়েছে। আব্বা গো, এই চশমা! এই তুই চিল্লাচ্ছিস কেন? নিজের চশমা ছাড়া তো তুই কিছুই দেখিস না, এখন আবার জোকারের মতো দাঁড়িয়ে চিৎকার করছিস। ও দ্রুত টেবিল থেকে তোয়ালেটা নিয়ে কোমরে বাঁধতে বাঁধতে বকা ঝাড়া শুরু করে। চশমা খোলো, খোলো বলতেছি। কিছুই তুই দেখিসনি না তুই, মুখটা না ঢেকে চোখের পাথর বেঁধেছিস, চিল্লাইতেছিস না হয় তোর চশমাটা খুলে ফেলেছিস, তাহলে তার কিছুই দেখতেছিস না। নির্লজ্জ মেয়ে মানুষ, এমন করে চাঁদ চাঁদ করে আমার ইজ্জত গিলে খাচ্ছিস কেন, হ্যাঁ?
জারিন তখনও চোখটা বন্ধ করে রেখেছে, মুখে মুখে বলছে, আমার দোষ না, আমি তো জানতাম না এটা তোমার রুম। তোমার টাওয়ালটা তোমার মতোই ঢিলা হয়ে পড়েছে, এটাও জানতাম না। সাইফান থামলো, ভুরু কুচকে কাঁধ ঝাঁকালো। তোর জীবন বড়ই ট্র্যাজেডির, চশমা। চল, এখন নাটক শেষ, বের হ। আর আমার ঘরে ঢুকলি তো। জারিন দরজার দিক খুঁজে হাত বাড়িয়ে দেওয়াল টিপে টিপে বের হতে থাকে, এক হাতে চশমা ঠিক করতে করতে। ও দরজার ছিটকিনিটা খোলে। আমি যাই, আমি যাই, তুমি টাওয়ালটা ঠিক রাখো, আমি জীবনে আর ঢুকবো না এই ঘরে, বলেই দৌড়। সিঁড়ি দিয়ে নামার সময় কানে ভেসে আসে সাইফানের শেষ কথা, দাঁড়া তুই, আমি আসছি। জারিন যেন কানেই শুনল না, ও শুধু দৌড়ে সোজা চলে যায় রিশার ঘরের দিকে। বুকের ভেতর তখনও ঢং ঢং করে বাজছে, মাথা গরম, মুখ লাল, শরীর গরম, এবং আত্মসম্মান যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। দেওয়ালের ফ্রেমে হালকা আঁকা একটা উক্তি চোখে পড়ে যেতে, কোনো কিছুই দুর্ঘটনাবশত ঘটে না, সবই আল্লাহর ইশারা। জারিন দাঁড়িয়ে পড়ে, একবার ফুঁসে উঠে বলে, ইশারা না কু ইশারা, সি। জারিন রিশার ঘরে ঢুকে এক দৌড়ে মেঝেতে বসে পড়ে, পিঠটা বিছানার গায়ে ঠেকিয়ে মাথা পেছনে ঢেলিয়ে দেয়, চোখ বন্ধ করে হাঁপাচ্ছে সে, গলা দিয়ে শুধু হু হু করে নিঃশ্বাসটা বের হচ্ছে, একটা দুর্ঘটনার পর যেমন হয় আর কি। রেশা ওর দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, জানো কি হলো তোর, কখন এলি, শ্বাস নিতে পারছিস না? হাঁপাতে হাঁপাতে বলে জারিন। ঘরে তখন নাফিসা উঠছিল, বিছানার এক কোণে বসেছিল সে। রিশা আর জারিনের কথাবার্তায় সে একটু গা ঝাড়া দিয়ে বসে পড়ে। জারিনের এই হাল দেখে ওর চোখ বড় বড় হয়ে যায়, মনে হচ্ছিল কোনো অ্যাকশন মুভির শুটিং দেখে এলো। রিশা দ্রুত জারিনের সামনে পানির বোতল এগিয়ে দিয়ে বলে, পানি খা, কি হয়েছে বলতো আগে। জারিন পানি খেতে খেতে গলা সাফ করে তারপর নিচু গলায় গম্ভীরভাবে বলে, আমার আত্মা আজ ওই ঘরে পড়ে আছে রে, আমি শেষ। রিশা ওর কথায় অবাক হয়, কোন কোন ওর ঘরে রে? জারিন উত্তর না দিয়েই চোখ ঘোরায়, তারপর ফিসফিস করে বলে, তোর ভাইয়ের ঘরে। সাইফানের? রিতা রিশা আটকে ওঠে। নাফিসা আরেকটু এগিয়ে আসে, মুখে চাপা হাসি। রিশার দিকে তাকিয়ে বলে ওঠে, কিভাবে গেল ওই ঘরে? ওই রেডি কুকুরটা ওর লেজে পা পড়ে গিয়েছিল রে, আমি তো জানতামই না দরজাটা ওই রুমের। আমি শুধু বাঁচতে চেয়েছিলাম, বাঁচতে গিয়েই সব গেল। ও কথা শেষ করেই কপালে হাত দিয়ে মাথা দোলাতে থাকে। রিশা আর নাফিসা দুজনেই এবার মুখে চাপা হাসি নিয়ে হাসে। ওদের কানে কানে কিছু কথাবার্তা চলতে থাকে, আর জারিন ততক্ষণে বিছানার পাশে মাথা এলিয়ে দিয়েছে। ঠিক তখনই ঘরের দরজায় শব্দ, তারপর দরজা খুলে ঢোকে সাইফান। ওর পরনে এখন একটা কালো ট্রাক প্যান্ট আর একটা হালকা নীল টি শার্ট। ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছে ফেলেছে, কিন্তু মুখটা আগের থেকেও বেশি ক্লান্ত। তবে চোখে যেন ঝিলিক দিচ্ছে ক্ষোভ আর দুষ্টুমি, এক মিশ্রণ। রুমে ঢুকেই ও হাঁটতে হাঁটতে রিশার পাশে দাঁড়িয়ে ওর ঘাড় ফিরিয়ে গলিয়ে এক পাশ জড়িয়ে হতাশ ভঙ্গিতে বলে ওঠে, বোন, আমি শেষ হয়ে গেছি রে, সব শেষ। আমার আত্মসম্মান, আমার শান্তি, আমার টাওয়াল, সব লুটে নিছে তোর এই চশমা বান্ধবী। রিশা ভুরু কুঁচকে বলে। সাইফান আবারও আগের ভঙ্গিতে বলতে থাকে, হায় হায়, আমার ইজ্জত চোখ দিয়া গিলা খাইয়া ফালাইছে রে বোন। ভাবলাম দুই চোখ দিয়া গিললে হয়তো টিকে যাইতাম, কিন্তু না, চশমা আপা আমারে চার চোখ দিয়া গিল্লা খাইছে, চিবাইছে, হজম কইরা ঢেকুর তুলছে। উফ, আজকে তো মনে হয় ডায়েট ছিল, এত ইজ্জত খাইয়া গ্যাস্ট্রিক হয়ে যাবে। আমি তখন মাটির দিকে চাইতেছি, মাটি বলতেছে, এখন তরে নিতে পারুম না, জায়গা ফুললা। আকাশে চাই, আকাশ কয়, তোকে তো আগেই ব্লক মারছি, তাই এখন আমি আছি ভাসমান ইজ্জতহীন আত্মা।
যে চোরা চোখের আতঙ্কে প্রতিদিন মরতাছে। বাঁচার রাস্তা খুঁজা দেখি তোর চশমা বান্ধবী আমারে দাঁড়াইয়া ঠান্ডা হাই তুলে কইল, আবার আসিও। রিসা আর নাফিসা এবার আর চুপ থাকতে পারে না। ওরা এমন হাসতে শুরু করে যে বিছানার চাদর ঝাঁকুনি খায়। আর জারিন তখন এক কদম বিছানার গায়ে পিঠ ঠেকিয়ে মুখ ঘুরিয়ে রাখে। মুখের রং যেন তামাটে থেকে টকটকে লাল হয়ে গেছে। সাইফান ওর দিকে আঙ্গুল তাক করে বলে, দেখছিস, এই দেখ, এখনো মুখে হাত দিয়ে বসে আছে। নাটক চলছে বুঝলি, যেন কিসের বলি হইছে। রিসা হাসতে হাসতে বলে ওঠে, তোর ইজ্জত তোর টাওয়ালের সাথে বাঁধা থাকলে এই সমস্যা হইতো না রে ভাইয়া। সাইফান একরাশ বিরক্তি নিয়ে বলে, তুই হাস, হাস তো, হাস মা, হাস। কিন্তু আমার আর এই চশমার যুদ্ধে আজ শুরু হয়েছে ওয়েট অ্যান্ড অস। জারিন ধীরে ধীরে মুখ ঘুরিয়ে বলে, আমি কাউরে কিছু করিনি, আমি তো শুধু বাঁচতে চেয়েছিলাম। ওর এই বলার ভঙ্গিমা দেখে রুমে আবার হেসে ওঠে সবাই। সাইফান ওদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ। রুম জুড়ে হাসির রোল পড়ে গেলেও তার চোখে তখন শুধু বিরক্তির ঝিলিক। কিন্তু হঠাৎই তার নজর পড়ে এক কোণে বসে থাকা নাফিসার দিকে। সে একটু আগেও হেসেছিল মিস মিস করে, এখনো চোখে চাপা একটা হাসির রেশ। সাইফান মুখ কষে বলে ওঠে, ও মেয়ে, মিস ইউ হু ছোটু, তুইও হাসছিস? আমি ভাবলাম তুই অন্তত আমাকে একটু বুঝবি, আমার দুঃখ, আমার যন্ত্রণা, আমার লজ্জার এই পরিণতি। তা না, তুইও হাসছিস। নাফিসা চমকে ওঠে, মুখের হাসিটা মিলিয়ে যায় এক নিমিষে। ছোট ছোট করে চোখের পাতা নাড়িয়ে জড়সড় হয়ে বসে পড়ে। চুপচাপ গলা নামিয়ে বলে, সরি ভাইয়া, আমি বুঝি নাই আপনি এমন রাগ করবেন। সাইফান ততক্ষণে পেছনে ঘুরে দরজার দিকে হাঁটছে। হঠাৎই থেমে বলে, না না, এখন আর সরি লাগবে না, আরাম করে হাসো, পুরো মজা নাও। মনে রেখো, এবার মেলায় হারিয়ে গেলে তোকে আর খুঁজে আনবো না, নিজের মতো করে পথ খুঁজে নিস। এই বলে সে দরজা খুলে চলে যায়। দরজা খোলার শব্দ, হালকা হাওয়া, আর সাথে ভেসে আসে তার জুতার শব্দ, যা ধীরে ধীরে মিলিয়ে যায় করিডোরে। রুমের ভেতর একটা থমথমে নিস্তব্ধতা নেমে আসে। নাফিসার মুখটা ম্লান হয়ে যায়, দৃষ্টি বিছানার চাদরের কোণায় আটকে থাকে। ছোট করে শ্বাস ফেলে সে। রিসা এবার পাশে এসে ওর কাঁধে হাত রাখে। মন খারাপ করিস না নাফু, ভাইয়া তো এমনই মজা করছে, তোর দুঃখ দেওয়ার জন্য না, বুঝলি। নাফিসা চোখ তুলে তাকায় রিসার দিকে। মুচকি একটা হাসি ফুটে ওঠে ওর মুখে। ঠিক তখনই পাশ থেকে নরম গলায় কথা বলে ওঠে আরেকজন, জারিন। সে এবার ধীরে ধীরে উঠে আসে নাফিসার পাশে। পাশে বসে ওর গালে এক প্রকার আঙ্গুল দিয়ে হালকা টান দেয়। ওয়াও, ইউ আর সো কিউট। রিশু যেমন বলেছিল তার থেকেও বেশি কিউট তুমি। এত মিষ্টি মুখ যে দেখেই মনে হয় না কখনো মন খারাপ হতে পারে। নাফিসা কিছুটা হকচকিয়ে যায়, চোখ বড় বড় করে চেয়ে থাকে এই চশমাওয়ালি মেয়েটার দিকে। ওর তো মনেই নেই কোন কোনো দিন দেখা হয়েছে এমন কারোর সঙ্গে। জারিনের দিকে তাকিয়ে একটু লজ্জা পেয়ে বলে, আপনি আপনি আমার কথা জানেন? রিসা তখন হেসে বলে ওঠে, এই যে, তোর সাথে পরিচয় করিয়ে দেই এখন। নাপু, এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড জারিন। শর্টকাটে আমি ওকে জানু বলে ডাকি। তোর কথা আমি ওকে অনেক আগেই বলেছিলাম। তুই কেমন, কি করিস, এই সব আর কি। কত কিউট সব কিছু। জারিন হাসি মুখে মাথা নাড়ে। রিসা আমার কান ঝালাফালা করে ফেলেছে তোকে নিয়ে কথা বলে বলে। তুইও নাকি সাইলেন্ট সুইটহার্ট টাইপ। নাফিসা একটু হেসে পড়ে, তারপর মাথা নিচু করে ফেলে লজ্জায়। মনে মনে ভাবতে থাকে, খুব মজা আর ফ্রেন্ডলি একজন, ভালো লাগছে আপুটাকে, তার অনেক ভালো লেগে গেছে। আপু, আপনি অনেক সুন্দর। আরে ধুর, এই আপু আপু করো না তো। তুমি যদি রিশার মতো হয়েই আমায় বন্ধু হও, তাহলে আপু শুনে আমি বুড়ি হয়ে যাব। জানু বল, আর অথবা জারিন বলো, ওকে।
নাফিসা হেসে মাথা ঝাঁকায়। নতুন এক বোনের মতো সম্পর্ক গড়ে উঠতে শুরু করে তাদের মাঝে। রিশা পাশ থেকে বলে ওঠে, এদিকে চশমা বুদ্ধি, আর আমি আরেকদিকে শান্ত মিষ্টি কিউটনেস, ফাটাফাটি টিম হবে। রুম জুড়ে আবার হাসির রোল ওঠে। সেই হাসিতে এবার যুদ্ধ হয় নাফিসারও। ঘরের ভেতরে যেন এক নতুন বন্ধুত্বের সূচনা হয় জারিন আর নাফিসার মাঝে। বাইরে বিকেলের নরম আলো ধীরে ধীরে সন্ধ্যার ছায়ায় রূপ নিয়েছে, আর সেই সাথে চরিত্রগুলো একটু একটু করে এগিয়ে যাচ্ছে এক নতুন গল্পের দিকে। নাফিসা বিকালের পুরো সময়টা কাটিয়েছে রিশা আর জারিনের সঙ্গে। ঘরটা কোনায় বসে তাদের কথাবার্তা, হাসি আর নানা মজার অভিজ্ঞতা শোনা সব মিলিয়ে একটা অদ্ভুত স্নিগ্ধতা ঘিরে ধরেছিল তার মনকে। তাদের সাথে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছিল। রোদের হালকা সোনালি আলো জানালার কাচের নরম ছায়া ফেলে দিচ্ছিল, আর বাইরের গাছগাছালির পাতা নরম হাওয়ায় নাচছিল। চারিদিকে যেন শান্তির বুনো সুর বাজছিল। জারিন বাসায় চলে গিয়েছিল। ওকে বিদায় দেওয়ার পর রিশার সাথে আরো কিছুক্ষণ ছিল ওর রুমে। মাগরিবের আজানের পর নিজের রুমে গিয়ে অজু করে নামাজ আদায় করলো। নামাজ শেষে বুকের কাছে নিজের প্রিয় বইটা নিয়ে বসে পড়তে লাগলো। একটু একটু করে সন্ধ্যা মিশে আসছিল ঘরের মাঝে। দূরে দূরে পাখিদের বিদায়ের ডাক, আর সারা দিন যতটা ঘুম গরম ছিল তার মাঝেই হঠাৎ এসে পড়া ঠান্ডা হাওয়ার স্পর্শ। মনে হচ্ছিল প্রকৃতি যেন তার পাশে বসে আছে। রিশা ওকে বলছে কাল থেকে নাকি তাকে রিশার টিচারের কাছে ওকে পড়তে হবে। ওর স্যারের নাম নাকি আকাশ। তার সম্পর্কে অনেক কিছুই ইতিমধ্যে শুনিয়ে দিয়েছে ও। নাফিসা অবাক হয়ে যায়। শুধু এই মেয়েটাকে দেখে এত কথা বলে কিভাবে এই মেয়েটা? এত কিছুর মধ্যে ওর মন একজনকে খুঁজছিল। সেই স্কুলে ভর্তি করানোর পর থেকে সাইমনকে আর দেখেনি নাফিসা। মনটা একটু খটখট করছিল, কিন্তু পড়ার বইয়ের পাতার চোখ আটকে রাখতে চেষ্টা করলো। রাত নেমে এশার নামাজ আদায় করলো। তারপর ব্যালকনিতে একটু দাঁড়িয়ে ঠান্ডা বাতাস অনুভব করছিল। ঠিক সেই সময়ে ওর রুমে রিশা এসে ডাকলো, নাফু চল খেতে। রিশার সাথে নিচে গেল। খাওয়ার টেবিলে সবাই একসাথে বসছিল। খাওয়ার টেবিলে সবাই উপস্থিত থাকলেও ওর চোখ যাকে খুঁজছিল তার দেখা মিলল না। চেয়ার টেনে মাহবুব রশিদ এসে বসার পর চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখে। সাইমনকে টেবিলে না দেখে আফিয়া বেগমের দিকে তাকিয়ে চোখ দিয়ে বলল, তোমার বড় পুত্র কোথায়? সবা সবাই মাহবুব রশিদ ও আফিয়া বেগমের দিকে তাকালো। আফিয়া বেগম স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে মুখে স্নিগ্ধ এক হাসি নিয়ে বলল, সাইমনের নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে, ফোনে জানিয়েছে আজকে আসবে না। মাহবুব রশিদের গম্ভীর মুখে একটু ক্ষুণ্ণ ভঙ্গিতে বলল, হ্যাঁ, অনেক বড় চাকরি করে তো, সেজন্যই সময় পায় না। কিছুটা খোঁচা মেরেই বলল। বড় ভাইয়ের কথা শুনে মঈন রশিদ বলে উঠল, ও মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে ভাইয়া। থাক, তোমাদের আর ওর হয়ে ছাপাই গাইতে হবে না। লহময় রাশিদের মুখটা চুপসে গেল। সে সব সময় সাইমনকে সব বিষয়ে সাপোর্ট করেছে। ওর চাকরি করা নিয়েও সব থেকে বড় সাপোর্ট উনি আর বিলকিসারা আফিয়া বেগম করেছে। আফিয়া বেগম বরাবরের মতোই হতাশ। তিনি আর কোনো উত্তর দিলেন না, নিজের কাজে মনোযোগ দিলেন। বাকি সবাই ওদের থেকে চোখ সরিয়ে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। এতক্ষণ ধরে নাফিসা মগ্ন চোখে তাদের কথোপকথন শুনছিল। ছোট্ট মাথায় সে বোঝে না এদের বাবা ছেলের মধ্যে কি এমন রহস্য লুকিয়ে আছে। কিছুই বুঝতে না পেরে সে চুপচাপ নিজের প্লেটের দিকে নজর রাখল, হালকা হতাশার মতো করে মায়া মেখে। বাইরের আকাশটা ধীরে ধীরে গাঢ় নীল হয়ে আসছিল। দূরে বৃষ্টির আগাম বাতাসে বাগানের গাছের পাতা দুলছিল। ঘরের ভেতরেও যেন এক নরম বাতাসের স্পর্শ। সব কিছু থেমে গিয়েছিল, শান্ত, নিভৃত আর স্নিগ্ধ। নাফিসার চোখ যেন একটা সাদা আশা, ছোট্ট আশা জাগছিল। কখনো হয়তো বুঝবে এই সম্পর্কের টানাপোড়েনের পেছনের কারণ, কিন্তু আজ রাতের নীরবতায় সে শুধু নিজের বইয়ের পাতায় হারিয়ে যেতে চাইল।
অন্ধকার ডুবে থাকা নাফিসার বিছানায় শুয়ে আছে। চারপাশ নিস্তব্ধ, শুধু দেওয়ালের ঘড়ির টিক টিক শব্দ ধীরে ধীরে শোনা যাচ্ছে। হঠাৎ নিজের গায়ের অদ্ভুত এক স্পর্শ অনুভব করলো সে। গা গুলিয়ে উঠছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু হাত পা নাড়াতে পারছে না, যেন শরীরের সর্বশক্তি কোথাও হারিয়ে গেছে। স্পর্শটা ক্রমশ তীব্র হয়ে উঠতে লাগলো। ও কথা বলার চেষ্টা করছে, কিন্তু কেউ ওর কথা চেপে ধরেছে। কেউ চোখ খুলতে পারছে না। মন চিৎকার করছে, প্লিজ আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আতঙ্কে বুক ধড়ফড় করতে লাগলো। তারপর হঠাৎ ঘুমের মধ্য থেকে সে ভয়ঙ্কর এক চিৎকার চিড়ে বেরিয়ে এলো, শাহিন মামা, প্লিজ আমাকে স্পর্শ করো না, না। চোখ বুজে সেই অনবরত চিৎকার করে যেতে লাগলো। সেই চিৎকারে কণ্ঠ কেঁপে যাচ্ছে, শ্বাস ছোট হয়ে আসছে, প্যানিক অ্যাটাকের মতো করে। প্যানিক অ্যাটাক। আর এইদিকে গভীর রাত, ঘড়ির কাঁটা ঠিক 2টায় এসে থেমেছে। সারা বাড়ি নিস্তব্ধ, শুধু দূরে কোথাও বৃষ্টির আগাম হাওয়া জানালার কাছে ঠুক ঠুক শব্দ করছে। সাইমন দরজায় নক করার পর একজন স্টাফ এসে দরজা খুলে দিল। সে তার কাজ শেষ করে কেবল বাড়ি ফিরেছে। তাহমিদ ইকবাল তাকে কয়েকদিনের জন্য রেস্ট নিতে বলেছিলেন। সাইমন শোনেনি। করিডোরের হালকা অন্ধকারে সাইমন হাঁটছিল নিজের ঘরের দিকে, যা নাফিসার ঘরের ঠিক পরেই। হঠাৎ কানে এলো অস্পষ্ট এক শব্দ। কেউ যেন ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে চিৎকার করছে। সাইমন আঁতকে দাঁড়ালো, ভুরু কুঁচকে চারপাশে তাকালেন। এত রাতে শব্দ আসছে কোন দিক থেকে? পায়ের শব্দ থামিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। এবার স্পষ্ট হয়ে গেল শব্দটা নাফিসার ঘর থেকে আসছে। ওর বুকের ভেতর মনে হলো কেউ খামচে ধরলো। এক অদ্ভুত ভাবনা মাথায় এসে ধরা দিতেই এক মুহূর্তও দেরি করলো না। দ্রুত পা বাড়িয়ে এগিয়ে গেল, কিন্তু দরজার কাছে এসে হঠাৎ থমকে দাঁড়ালো। বুকের ভেতর কেমন যেন এক অজানা সংখ্যা ধাক্কা দিল। ঘরের ভেতর থেকে ভয়ে ভাঙা অসহায় কণ্ঠে বারবার চিৎকার শোনা যাচ্ছে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। এত রাতের এই নিস্তব্ধতায় এই চিৎকার যেন ভয়কে আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। দরজার কাছে হাত দিয়ে চুপচাপ দরজার হ্যান্ডেলটা ধরলো। হঠাৎ জানতে পারলো দরজাটাই লক করা নেই, শুধু হালকাভাবে ভেড়ানো। অজানা আশঙ্কা আরো কারো হাতে থাকলো না। দরজা লক করা না দেখে অনবরত ভাবতে শুরু করেছে ও। শুধু ধীর গতিতে নিয়ে হাত কাঁপা কাঁপা হাতে সরিয়ে দরজাটা ধীরে ধীরে ঠেলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতরের সেই নরম ম্লান ড্রিম লাইটের আলোর মধ্যে খাটের উপরে শুয়ে থাকা নাফিসার মুখটা চোখে পড়ল। অন্ধকার ঘরে আলোর সেই নরম স্নিগ্ধতা যেন নাফিসার চিন্তা ভরা দুঃস্বপ্নের আধারকে সামান্য আলোকিত করছিল। ভেতরে নাফিসাকে বাদ দিয়ে কাউকে কাউকে দেখতে পেল না। একটা দীর্ঘশ্বাস ছাড়লো, কিন্তু ওর কথাগুলো শুনে রাগে হাতটা মুঠো করে ফেললো। তাই ভাবতেই রাগ উঠে যাচ্ছে। এইটুকুন পিচ্চি মেয়ের গায়ে কেউ বাজে স্পর্শ করেছে, ওটাকে ছাড়বে না, সে যেই হোক না কেন। আবার ওর দিকে তাকালো। নাফিসার শরীর কাঁপছে, মুখ থেকে ঝরছে চিৎকারের ধ্বনি। স্বপ্নের অভিশাপ যেন তার গলায় বন্ধন হয়ে জড়িয়ে রেখেছে। সেই অস্থিরতা, সেই ভয়ে চাপ তাকে যেন মেরে ফেলতে চাইছে। সাইমনের মন ভারী হয়ে উঠল। নাফিসার এতটাই ভাঙা, এতটাই অস্থির দেখা যাচ্ছে যে থামিয়ে দিতে পারল না। ধীরে ধীরে সে তার পায়ে পা বাড়িয়ে নাফিসার দিকে এগিয়ে গেল। বেডের উপরে বসে এক হাতের কনুই দিয়ে ভর দিয়ে ওর দিকে ঝুঁকে কাঁপা কাঁপা হাতে ওর গালে স্পর্শ করলো। এই পিচ্ছি, আর ইউ ওকে? শুনতে পাচ্ছ? গালে হাত দিয়ে আলতো থাবড়াতে থাকলো। দেখো, চোখ খোলো, এখানে কেউ নেই, তোমাকে কেউ বাজেভাবে স্পর্শ করবে না। হঠাৎ সে অনুভব করলো তার স্পর্শেই নাফিসার শরীরে একটা অজানা সাড়া বয়ে গেল। অস্থিরতা কিছুটা কমতে শুরু করলো।
সাইমন কোনো কিছু না ভেবে ওর পাশে আদো শোয়া হয়ে 2 হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল পিচ্চি পুতুলটাকে। নাফিসার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। নাফিসার চিৎকার থামছিল না, কিন্তু সাইমন গলা খোলার আগেই তার কণ্ঠে কথা বলতে শুরু করলো শান্ত স্বরে, এই পিচ্চি, থামো, থামো, কেউ নেই এখানে, কেউ নেই, সব ঠিক আছে। কথাগুলো বললেও নাফিসার বুকের ভেতর থেকে থেকে ওঠা উত্তেজনা আর ভয় সরে যাচ্ছিল না। সে কাঁপছিল, নিঃশ্বাস দ্রুত অগোছালো হয়েও যাচ্ছিল। সাইমন বুঝলো তাকে একা ছেড়ে দিলে হবে না। সে তার হাত দিয়ে নাফিসার মাথা ঠিক নিয়ে গেল, হাত বুলিয়ে দিতে লাগলো। মাথায় হাত বোলানোর সাথে সেই আলতো ছোঁয়া নাফিসার জন্য যেন ছিল সান্ত্বনার এক আলোক রশ্মি। শান্ত হও পিচ্চি পুতুল, সাইমন মৃদু আওয়াজে বলল, আমি আছি এখানে, সবকিছু ঠিক হয়ে যাবে। নাফিসার চোখ থেকে অজানা এক ধরনের জল ঝরে পড়ল। সে এখন চিৎকার থেকে ধীরে ধীরে থেমে আসছিল। শরীর কাঁপা থেকে একটু একটু প্রশমিত হতে লাগলো। সাইমনের বুকের সাথে ওর শরীর টেনে নিয়ে তার কণ্ঠে নতুন এক নিঃশ্বাসের ছন্দ বেজে উঠল, একটু ধীর আর গভীর। ঘরটা এতটাই নিস্তব্ধ যেন চারপাশের আওয়াজগুলো থেমে গিয়েছে, শুধু তাদের নিঃশ্বাসের তাল মিলছিল। নাফিসার থেমে আসা আতঙ্ক আর সাইমনের ধীর ঠাস। সাইমন বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থেকে নাফিসাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন তাকে আর কখনো এই অন্ধকারের দুঃস্বপ্নে হারাতে দিতে চায় না। নাফিসার শরীর এখন আর কাঁপছিল না, বরং সেই শান্তি, সেই আস্থা ছিল তার চোখে মাখানো আলোর মতো। সাইমন চুপচাপ বসে থেকে নাফিসার কাঁপা শরীর আর অবসন্ন মুখের দিকে চেয়ে রইল। ধীরে ধীরে সে বুঝতে পারল তারা দুজন একে অপরের কাছাকাছি চলে এসেছে। তার বুকের স্পন্দন, নাফিসার দুঃসহ নিঃশ্বাস, একরাশ অনুভূতির মিলনের ঘরটা যেন মগ্ন হলো। হঠাৎ তার মনে এলো এই ঘনিষ্ঠতা একটু বেশি। নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, মনে হচ্ছিল বাতাস ভারী, ঠান্ডা আর গভীর, কোনো আবেগ ঘিরে ফেলেছে সবকিছু। সাইমন লাজুকভাবে একটু সরতে চাইল নাফিসার শরীর থেকে, একটু দূরে সরে যেতে চাইল, কিন্তু সে যতই সরানোর চেষ্টা করলো, নাফিসার হাত আরো শক্ত করে তার শরীর আঁকড়ে ধরল। চোখ বন্ধ রেখেই ওর ছোট্ট শব্দ বের করলো, না, আমাকে ছেড়ে দিও না, আমি তোমার কাছে থাকতে চাই। সাইমন মুহূর্তের জন্য থমকে গেল, তার হৃদয় বেজে উঠল অজানা সুর, এক অন্যরকম টানে। বাতাস যেন তাদের মধ্যে ঘন হয়ে উঠল, আর নিঃশ্বাসগুলো মিলেমিশে এক গভীর আবেগের গল্প বলতে শুরু করলো। তবু সে ধীরে ধীরে বলে উঠলে, পিচ্চি পুতুল, আমি তোমার পাশেই আছি। নাফিসার চোখে সেই অস্থিরতা চেয়ে বেশি ছিল আস্থা আর বিশ্বাস। সে আরো আঁকড়ে ধরল সাইমনকে, যেন একমাত্র সেই স্পর্শ তার কাছে ছিল জীবনের আশ্রয়। ঘরটা এখন নিস্তব্ধ, শুধু তাদের মিলিত নিঃশ্বাস আর হৃদয়ের গতি স্পষ্ট শোনা যাচ্ছে, যেন সময় থেমে গেছে এক অবর্ণনীয় মুহূর্তে। নিজের অজান্তেই সাইমনের হাত অবলীলায় এগিয়ে গেল, সে কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে ছুঁয়ে দিল, এক আঙ্গুল দিয়ে সাবধানে চুলগুলোকে কানের পেছনে গুজে দিল। সেই ক্ষণিকের স্পর্শে যেন নাফিসার শরীর একটু সেকেন্ড নড়ে গেল, নিঃশ্বাস খানিকটা থেমে গেল। সেই স্পর্শে সাইমনের মনে এক অদ্ভুত টান জন্ম নিল, হঠাৎ নিজের প্রতি, নিজের অনুভূতি নিয়ন্ত্রণের প্রতি নিয়ন্ত্রণ রাখছিল না। এই দিকে বিরক্তি, অন্যদিকে অবর্ণনীয় কোমলতার উষ্ণতা। মনে হচ্ছিল এই মেয়েটার প্রতি এভাবে আকৃষ্ট হওয়া যেন একটা ভুল, কিন্তু বুকের গভীরে সেই অনুভূতি তাকে জড়িয়ে ধরে ছেড়ে দিচ্ছে না। বিচলিত হৃদয় নিয়ে সে ভাবল, এটা ঠিক না, এটা ঠিক না।
তবু সেই সুমধুর মুহূর্তে মেয়েটাকে বুকের কাছে নিয়ে রাখতেই যেন চাইল, তাকে রক্ষা করতে, তার পাশে থাকতে। এমন সময় নাফিসা স্লো ঘুমের মধ্যে নরম হাত বাড়িয়ে সাইমনের হাতটা ধরে ধরে সে পাশে শুয়ে পড়ল। তাদের শরীরের মধ্যে এক অনাবিল স্পর্শ, এক মুহূর্ত, এক অদ্ভুত সংযোগ তৈরি হলো, যেন আলোর সেই নরম ঝিলিক তাদের চারপাশকে ঘিরে ধরল। বাইরে চাঁদের আলোকছটা নরম জানালার কাছে এসে পড়ছিল, যেন আল্লাহর রহমতের স্পর্শ। তাদের হাওয়া ধীরে ধীরে এ, ফিসফিস করে গাছপালার পাতা দেওয়াল দোলাতে লাগলো। আর নিস্তব্ধ ঘরের মধ্যে দুই মন যেন একে অপরকে অনুভব করার অদ্ভুত ভাষার কথা বলছিল। এটা যেন কোনো স্বপ্ন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক অপরিহার্য বার্তা। যতই তারা নিজেদের মধ্যে দূরত্ব রাখুক না কেন, আল্লাহ ঠিক সময়ে তাদের কাছে এনে মিলিয়ে দেবে, সবকিছু ঠিক হয়ে যাবে, এমনটা তার মনে বিশ্বাস জন্মাতে শুরু করলো। তাদের নিঃশ্বাসগুলো একে অপরের সাথে মিশে যাচ্ছিল, হৃদয়ের গতি যেন এক নতুন ধ্বনিতে পরিণত হচ্ছিল। এভাবেই চাঁদের আলো আর রাতের নীরবতা সাক্ষী হয়ে গেল তাদের সেই স্পর্শময় মুহূর্ত। ফজরের আজানের সুর ভেসে আসছে চারিদিক থেকে, মসজিদের মিনার থেকে নরম টানটানি টানটান ধ্বনি ভোরের বাতাস চিরে ছড়িয়ে পড়েছে জানালার কাছে। তখনও রাতের শিরশির জমে আছে, বাইরের আকাশে নীল আর কমলার মিশ্রণ ফুটে উঠেছে ধীরে ধীরে। ভোরের হালকা কুয়াশা গাছের ডগায় লেপ্টে আছে, আর দূরে কোনো অচেনা পাখি ডেকে উঠছে বারবার। নাফিসার অভ্যাস সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করা। প্রতিদিনের মতোই আজানের প্রথম সুর কানে পৌঁছাতেই চোখ ধীরে ধীরে খুলে গেল। ঘুম ভাঙার সেই মুহূর্ত ধীরে ধীরে তার ভেতরটা শান্ত ছিল, কিন্তু কিছু সেকেন্ড পরেই বুকের ভেতর ধপ করে উঠল, কারণ সে হঠাৎই অনুভব করলো তার পাশেই কেউ আছে। মাথা সামান্য উঁচু করে তাকাতেই পর্দার ফাঁক গলে আসা ভোরের আলো স্পষ্ট হলো সাইমন, একদম কাছে, এতটাই কাছে যে তার উষ্ণ নিঃশ্বাস নাফিসার গালে এসে লাগছে। চমকে উঠে ছিটকে সরে যাওয়ার চেষ্টা করলো সে, কিন্তু বুঝলো পারছে না, কারণ সাইমনের হাত শক্ত করে তাকে জড়িয়ে ধরে আছে, যেন তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছেই নেই। নাফিসার চোখ বন্ধ, অবাক হয়ে যাওয়ার সাথে সাথে এক ধরনের দ্বিধা জমে উঠল। সে ভাবছে, সাইমন এখানে কি করছে, কিভাবে? অন্যদিকে সাইমনের মুখে অদ্ভুত শান্তি, তার গভীর তার ঘুমের গভীরতায় যেন অনেক দিনের জমে থাকা ক্লান্তি ধুয়ে গেছে। এমন নিশ্চিন্ত নির্ঘুম নাফিসা এর আগে তার মুখে দেখেনি। মনে হচ্ছিল কোনো বোঝা নয়, কোনো চিন্তা নয়, শুধু শান্তির এক দীর্ঘশ্বাস যেন তার বুকে জমে আছে। নাফিসা আস্তে আস্তে নিজের শরীর সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, আঙ্গুলের ডগা দিয়ে সাইমনের হাতটাকে ঠেলে দেখল, কিন্তু হাত নড়ল না, বরং যেন অবচেতনই। সাইমন তাকে আরো বেশি কাছে টেনে নিল। নাফিসার নিঃশ্বাস গলা থেকে আটকে গেল বিস্ময়ে, আর একটু ভয় মিশ্রিত লজ্জায়। ভোরের ঠান্ডা হাওয়া জানালা দিয়ে ঢুকছিল, কিন্তু তার গলা গরম হয়ে উঠছিল। এদিকে ঘুমের ভেতর থেকেও সাইমনের কপাল সামান্য কুঁচকে উঠল, কেউ যেন তার প্রশান্তির ঘুম ভেঙে দিয়েছে। এতে সে বিরক্ত, ঠোঁটে কোণে সামান্য অসন্তোষ ফুটে উঠল, কিন্তু চোখ খোলার মতো তাড়া নেই তার, বরং হাতের আলগা চাপ আরও দৃঢ় হলো। ঘরের ভেতরে এখনো ম্লান আলো, বাইরে পাখির ডাক আর দূরের অজান্তে প্রতিধ্বনিতে মিশে গেছে এক স্নিগ্ধ ভোরের সুরে। সেই সুরের মাঝেই আটকে আছে দুজন, একজন অবাক অস্থির, আরেকজন গভীর নিদ্রায় তৃপ্ত, যেন এই নীরবতায় সে খুঁজে পেয়েছে নিজের শান্তির জায়গা। নাফিসা নিজেকে
ছাড়াতে অনবরত নড়তে থাকলো, যার ফলে সাইমনের ঘুমের ব্যাঘাত ঘটল। ঘুমের গভীরতা ভাঙার সাথে সাথে সাইমনের ভুরু জোড়া কুঁচকে উঠল, যেন কোনো অচেনা অস্বস্তি তার স্বপ্নে হালকা টোকা দিচ্ছে। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে চোখ খুলল সে। আলোয় চারপাশ বোঝার চেষ্টা করলো, মুহূর্তেই বুঝতে পারলো এটা তার নিজের ঘর নয়। চোখের কোণে বিস্ময়ের রেখা ফুটে উঠল, আর ভুরু আরো কুঁচকে গেল। ঘুম ভাঙার পর মানুষের মস্তিষ্ক যেমন ধীর গতিতে কাজ করে, সাইমনেরও তেমন হচ্ছে। ভাবনাগুলো একেবারেই যেন ধোঁয়ার কুণ্ডলীর মতো এসে মিলিয়ে যাচ্ছে। তারপর হঠাৎই গত রাতের কিছু খণ্ডচিত্র মনে পড়ল। একটা নারী কণ্ঠে ভীত সন্ত্রস্ত চিৎকার, অন্ধকারে তাড়াহুড়ো করে কোনো দরজা খোলা, আর তার নিজের তীব্র তাগিদে এগিয়ে যাওয়া। কিন্তু এরপর সেখানেই স্মৃতির ঝাপসা। সে কখন কিভাবে এখানে এসে শুয়ে পড়েছে তার কোনো ধারণাই নেই। স্বামীন আজ সাইমন ধীরে ধীরে উঠে বসল, চুলগুলো এলোমেলো, চোখে এখনো অবোধ ঘুমের ছাপ, কিন্তু মনের কোণে যেন অস্বস্তির ঢেউ চলছে। অন্যদিকে নাফিসা তখন তার আঁকড়ে ধরা হাত থেকে মুক্ত হয়েই উঠে বসেই তাড়াহুড়ো করে বিছানার পাশে রাখা ওড়নাটা টেনে নিয়েছে, বুক থেকে মাথা পর্যন্ত জড়িয়ে ফেলেছে নিজেকে। তার চোখের নিচের দিকে ঠোঁট কামড়ে ধরা, চোখে ভয়, লজ্জা আর অস্থিরতার মিশ্র ছায়া।